ও বন্ধু রে তুই বিহনে বেঁচে থাকা ও বন্ধু রে তুই বিহনে বেঁচে থাকা ও বন্ধু রে তুই বিহনে বেঁচে থাকা প্রাণের চাবি তোরই কাছে আছে কি উপায় ও প্রাণের চাবি তোরই কাছে আছে কি উপায় ও বন্ধু রে তুই বিহনে বেঁচে থাকা দর্শক স্বাগত জানাচ্ছি সময়ের গল্পের ঈদ আড্ডায়। আজকে আমাদের সঙ্গে আছেন সাব্বির জামান এবং সেই সঙ্গে আছেন ভাবি রেহানা ভাবি এবং সাব্বির ভাই। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা, এই যে আমি প্রথমেই গানটা নিয়ে একটু কথা বলি। এই যে ও বন্ধুরে গানটা গাইছিলেন, আপনার সাথে কি আজকে যেই বন্ধুকে নিয়ে গানটা সেই বন্ধুকে নিয়ে এসেছেন? না আসলে তা না, এই গানটা তো অনেক আগের। এটা প্রায় আমার প্রথম সোলো অ্যালবাম, মানে 2008-এর। সো এই গানটা তৈরি হয়েছিল 2006-7-এ। তখন আসলে ওর সঙ্গে আমার দেখা হওয়ার কোনো অপশনই নেই, কোনো চান্সও নেই। আর তখন বন্ধু অন্যরা। তখন বন্ধু কারা ছিল? পথে ঘাটে মাঠে পাশের বাসা তখন বন্ধু অগণিত। তখন এই বন্ধু ছিল না। এই বন্ধু ছিল না তখন। আচ্ছা, তাহলে আপনার এই বন্ধুর সাথে আপনার পরিচয়টা কিভাবে হলো? এটা বেশ ইন্টারেস্টিং। সেটা হলো ও সামহাও মানে আমাকে ওই আমার রিয়েলিটি শো ক্লোজ আপনের মাধ্যমে সে আমার ফ্যান ছিল। তো ফেসবুকে যোগাযোগ হয়েছিল। তারপরে আমার একটা প্রোগ্রাম তাকে দাওয়াত দিই, চিটাগংয়ে আমি একটা কনসার্ট করতে যাই। তারপরে ওখানে দেখলাম, তারপরে আস্তে আস্তে কথা হতে তারপরে ভালো লাগা এই আর কি। তারপরে 2012 সালে একদম নিজে করে নিলেন, পার্মানেন্ট বন্ধু করে নিলেন। বন্ধু পার্মানেন্ট করে নিলাম। আচ্ছা, তাহলে প্রেমটা কি বিয়ের আগে বেশি সুন্দর ছিল নাকি বিয়ের পরে প্রেমটা বেশি? আমরা কিন্তু বিয়ের আগে খুব বেশি প্রেম করিনি। 6 মাস ছিল ম্যাক্সিমাম। হ্যাঁ, আমাদের যা প্রেম বিয়ের পরে। বিয়ের পরই। আচ্ছা ভাবি, বিয়ের পরে প্রেমটা কেমন? বিয়ের পরের প্রেমটা ভালো মন্দ মিলিয়ে, মানে বিয়ের পর দেখা যায় বেবি হয়ে যায় আমাদের খুব তাড়াতাড়ি। তো বাবু হওয়ার পর আমরা ব্যস্ত হয়ে যাই, আর একদম আমরা মানে এত বেশি আমাদের এক্সাইটমেন্ট কাজ করে। আমরা দুজনেই খুবই নিজেরাই চাইল্ডিশ। আমরা বাচ্চা হওয়ার পর আমরাই বুঝছিলাম না যে ওকে কিভাবে টাইম দেব, বা আমরা নিজেরা কিভাবে এই জায়গাটায় নিজেদেরকে ম্যানেজ করব। তো আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ একটা তৈরি করেই দেয়। একটা যখন মানুষ একটা পথে হাঁটতে শুরু করে তখন অটোমেটিক্যালি রোডটা তৈরি হয়ে যায়। তো ওভাবে করে আস্তে আস্তে দেখলাম যখন বাচ্চারাও আস্তে আস্তে বড় হচ্ছে, বাট আমাদের ইয়েটা আরও বন্ডিংসটা ভালো হচ্ছে, আমাদের বন্ধুত্বর সম্পর্কটা আরও গভীর হচ্ছে। এখন ভালো লাগে, মানে আগের চেয়ে এখন ভালো লাগে। তো ঝগড়া করেন না? ঝগড়া তো করি, ঝগড়া ছাড়া কি হয়? যদি আমার ডানে বামে দুটো মেয়ে মানুষ আমার ঝগড়া করবে না তা কি হয়? ঝগড়া করিয়া এটা খুবই একটা ভেদ কথা বলেন যে মেয়ে মানুষ মানে ঝগড়া করবে, ব্যাপারটা কিন্তু এরকম না ভাবে, তাই না? না, ঝগড়া না করলেও ও কিন্তু মানে বাস্তব জীবনে ও নাহলে তো মৃত হিসেবে নিজেকে মনে করবে। ঝগড়া করার পর আমি কিন্তু খুবই শান্ত প্রকৃতির, আমি কথাও কম বলতে পছন্দ করি, আমি চুপচাপ থাকি। আমার আপনি যে ঝগড়ার কথাটা বললেন, আমার তো মনে হয় যে আপনি বারুদ দিশলাই সবকিছু সরঞ্জাম করে নিয়ে এসে তারপর বলুন আল্লাহ আগুন কেন ধরে গেল। ঠিক বললাম না ভাবে? একদম। আসলে তো মানে যেটা হচ্ছে যে ধরো বিবাহিত পুরুষদের এমনিও তো পুরুষ মানুষের গলার আওয়াজ কম থাকে, তারপর আবার পুরুষ মানুষের দুটো জীবন থাকে। হ্যাঁ, একটা হলো জীবিত আর একটা বিবাহিত। তো যখন বিবাহিত হয়ে যায় তখন গলার আওয়াজ যতটুকু থাকে তাও বন্ধ হয়ে যায়। তো বেসিক্যালি অবলা নারী না বলে অবলা পুরুষ বললে মনে হয় বিষয়টা অনেক জাস্টিফাইড হয়। বেশি একদম বেশি মানে
পুরুষ মানুষের এটা আসলে একটা তুমি ঘর বুঝবা না, কিন্তু হয় এটা আমাদের অনুষ্ঠানটা যারা পুরুষ দেখছেন তারা কেন্দ্রিক। রিলেট করতে পারবেন যারা বিবাহিত। ভাবিকে একটু আমরা ভাবির কথাটা একটু শুনি প্লিজ। প্রতিটা ঘরই কিন্তু হয় পুরুষ কেন্দ্রিক, মানে একটা বাসায় মানে পুরো আসলেই কি তাই? ফোকাসটা দেওয়া হয়। আল্লাহ, তুমি এটা এইভাবে বল অন ক্যামেরায় ভাইয়া এটা বললেন কিভাবে? তুমি কিন্তু মনে রাখবা যে তোমার খাবার টেবিলে তোমাকে বসতে হবে। এই যে বুঝছো তো এবার? হ্যাঁ। এবার বুঝতে পারছো কেন বললাম আসলে কি তাই? আমি কেন বললাম যে প্রতিটা ঘরে কিন্তু পুরুষ কেন্দ্রিক একটা ফোকাস থাকে যে আমার ছেলের পছন্দ এটা হবে, আমার হাজবেন্ডের পছন্দ হবে। তখন কিন্তু আমরা ওভাবে নিজেদের ব্যাপারে চিন্তাও করি না যে না আজকে আমার এটা খেতে মন চাচ্ছে, আমি আজকে এটা রান্না করবো। তুমি রান্না করছো কার জন্য? তোমার জন্য, তোমার ছেলের জন্য। আমার ছেলে? তোমার জন্য। তোমার কি ভাতিজা? অবশ্যই আমার ছেলে। না, অবশ্যই আমার ছেলের ব্যাপারটা আমাকে বেশি ফোকাস করতে হয়। আর তোমার কথা কি আমি ভাবি না? এটা মানে একদম। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ধরো যেটা হয় যে সারাদিন কাজ করে আসার পর বা আসার আগেই ও সবসময় আমাকে নষ্ট করে, তুমি কি বাসায় খাবা, বাসায় খাবা, কি খাবা, কি খাবা। তো আমি কখনো বাসায় টেবিলে বসে মানে আমি বলছি এটা খাবো আর এটা আমি পাইনি, এটা কখনো হয়নি 12 বছরে। এবং মানে চাটকাইয়া ছেলেদের হ্যান্ডেল করা কতটুকু ডিফিকাল্ট ভাবে আপনি একটু বলেন তো। পুরুষ মানুষ হ্যান্ডেল করা অনেক কষ্ট, কিন্তু আলহামদুলিল্লাহ আমার একটাও এই কষ্টটা নিতে হয় না। ও অনেক বুঝে, ও অনেক আমাকে মানে আমি যেভাবেই যেটা করি ও অনেক বুঝে। আর হয় না একটা মানে এভাবে হতে হবে, ওভাবে হতে হবে, একটা রেস্ট্রিকশন না, ওগুলো কিছুই নাই। বাট ওর একটাই জিনিস হচ্ছে আমার ভালো ভালো ফুড, আমার খাবারটা ভালো খেতে হবে। হ্যাঁ, এবং আমি এবং আমার ছেলে দুইজনই। তো এই জায়গায় আমাকে অলওয়েজ মানে হাতিয়ার যা থাকে সব নিয়ে রেডি থাকতে হয়। মানে আমি ওই জায়গায় আমি চুপ করে গেলেও আমার ছেলে তো আর চুপ করার পাত্র না। না, তাই হচ্ছে মোটামুটি আমি এই জায়গায় মানে অলওয়েজ প্রিপেয়ার থাকি। আর ও হচ্ছে একদম মানে শান্ত প্রকৃতির একটা মানুষ, খুব ঠান্ডা, মানে কোনো রকমের কোনো ডিস্টার্ব নাই, নিজের মতো কাজ করে, নিজের কাজ ছাড়া মানে বাইরের কাজ থেকে এসে সে প্রপারলি আমাদেরকে টাইমটা দেয়। যেটা হচ্ছে যখন একটু মাথাটা গরম হয়, একটু যদি টুকটাক ঝগড়া হয়, আমরা ঝগড়া করি, ঝগড়া করার 2 সেকেন্ডের মাথায় রিনি এটা পাচ্ছি না, ওইটা পাচ্ছি না, এটা খাবো, ওইটা খাবো। মানে কেউ যখন, আমি একজনের নাম নিচ্ছি, সিঙ্গার রাশেদ উদ্দিন, ক্লোজ আপ ওয়ানের মা গান খ্যাত শিল্পী, উনি আমাদেরকে প্রায় দেখলে বলে তোদেরকে দেখলে আমি খুব অবাক হই। হ্যাঁ, মানে আমরা খুব ফ্রেন্ডলি একটা রিলেশনটা। উনি মামা শ্বশুর, ওনার সাথে এত দুষ্টামি করা হয়। তো উনি আমাদেরকে বলে তোদেরকে দেখলে আমি খুব অবাক হই, তোরা এই ঝগড়া করলি না, তোরা তো বেহায়া কেন, তোরা এত বেহায়া কেন, একটু টাইম নে দুজনের সাথে কথা বলা। কেন মামা, ঝগড়ার জায়গায় এখন কাজ প্রয়োজন, এখন যেটা প্রয়োজন, এটা লাগবে, এইটাতে আনতে হবে, ওটা লাগবে, মানে কথা বলবো না। 12 বছরে আমরা মনে হয় ঝগড়া করে একদিন কথা বলে না ছিলাম এরকম হয়নি, খুব রেয়ার। কেউ মানাতে, তাহলে তো মানে কেউ আমি মানাতে যাই, 2 সেকেন্ডের মধ্যে না ঠান্ডা হয়ে যায়, মানাতে জান কখন? কি বলে সে তো আমাকে দিয়ে শুরু করতে হয়। তোমার কি মনে হয় যে তুমি 1-2 সেকেন্ড হোক আর 2 মিনিট হোক আর 20 দিন? না, আমিও মানাই তোমাকে। একটু এইদিকে মিথ্যা কথা বলে ফেলছে, আমিও করি, আমি কিন্তু অত রুড না। আমার ছেলেটাকে পুরাপুরি একদম দলে করে নিছে। অবশ্য মেয়েটা আবার আমার হয়ে খুব ভালো ওকালতি করে, হ্যাঁ খুব ভালো ফাইট করে সে। মেয়ে আমার যেহেতু বাবা ছেলে একদমই ওর কাছে মানে কিছুই না, ও একজনই 100। তো আমার ছেলেটা আবার হচ্ছে বাবার পুরা চামচা, মানে একদম যা আছে সে সারাক্ষণ বাবা বাবা বাবা। আর মেয়ে হচ্ছে আমার। আচ্ছা, এই যে খুনসুটির মধ্যেও আপনাদেরকে আমরা দেখি একসাথে আবার দুজন আবার গানও করেন। একটা মডেলিংও করেছিল। হ্যাঁ, ও আমাকে একটাতে বলেছিল, মানে আমি করেছি আসলে। মানে এই ব্যাপারটা বা এই জায়গাটা তো অনেক মানে একটা এক্সপিরিয়েন্স বা একটা
ইয়ের ব্যাপার, যারা মডেলিং বা অভিনয়ের জগতে আছে বা তারা যে কত কষ্ট করে, আমি যদি ওই মডেলিংটা না করতাম তাদের প্রতি এই রেসপেক্টটা আমার হয়তো তৈরি হতো না। আমি তখন একটা ক্যামেরার সামনে গিয়ে আমি বুঝতে পেরেছি মানে প্রতিটা কাজই অনেক কষ্টের। তারপর আমি ওকে বলেছি হাতে ধরি পায়ে ধরি, আমাকে আর কোনোদিন সম্ভবত আমরা দুজনই মনে হয় ফার্স্ট মানে আমাদের আর্টিস্টদের মধ্যে প্রথম ওয়াইফ নিয়ে মিউজিক ভিডিও মনে হয় আমার আর ওরই, মানে আমরা হাজবেন্ড ওয়াইফ একসাথে। একটু সেই গানটা আমরা একটু শুনি না ভাইয়া প্লিজ। এটা আমারই সুর, আমার বন্ধু জীবকের লেখা ছিল। ঢলে ঢলে পড়ি যখন তখন, মনে যদি লাগে প্রেমের দহন, নেশার ঘোরে সোহাগে আদরে, কাছে এসে হলে এত আপন, উতলা মনেতে যাতন, সব কিছুই নেব করেছি তোফান, ওরে তোর কারণে কোনো বারণে মানে না হে মন, ওরে তুই বিহানে কেন কে জানে এলো মেলো লাগে জীবন। এই গানটা ছিল। আচ্ছা, এই যে আপনি বিভিন্ন গানে অনেক সুন্দর সুন্দর মডেল বা আর্টিস্টের সঙ্গে যেখানে কাজ করেন, ভাবি কিছু বলেন, একটু ইনসিকিউর ফিল করে না? একেবারে বলো না। এই তো আমার মানে আমি শুকরিয়া আদায় করি সৃষ্টিকর্তার কাছে, সেটা হলো যে বিশেষ করে আমরা যে লাইনে কাজ করি এখানে যদি পার্টনার যদি আন্ডারস্ট্যান্ডিং মানে কাউকে না বোঝে তাহলে তার জন্য ভেরি ডিফিকাল্ট হয়ে যায় এই কাজটা করা। তো আল্লাহ বোধহয় আমার সহায় ছিল, যার জন্য ওকে বোধহয় আমার মতো মেন্টালিটি করে পাঠাইছে। এবং যেটা হচ্ছে যে বরঞ্চ আমি 2-3 স্টেপ পিছিয়ে গেলে ও আমাকে ধাক্কা দিয়ে সামনে পাঠিয়ে দেয়। মানে যেমন কিছুদিন আগে আমার একটা গান রিলিজ হয়েছে ও মেয়ে, ওটা আমার লেখা আমার সুর, এবং ওই গানটার একটা খুব ইন্টারেস্টিং কাহিনী, এটা তুমি শুনলে একেবারে অবাক হয়ে যাবে, এটা নিয়ে নিউজও হয়েছিল বেশ। তো সেই গানটাতে আমি মনে করছিলাম ওকে নিব, ইভেন আমাদের যিনি ডিরেক্টর লতা আচার্য, ও বলতেছিল যে আপনি এত ভাবিকে রেখে বাসায় মডেল রেখে আপনি বাইরে মডেল খুঁজতে যাচ্ছেন কেন, আপনি ওনাকে নেন। ওকে তো করাইতেই পারলাম না, বরঞ্চ ও আমাকে বাই ফোর্স মডেল নেওয়া এবং মডেলের সঙ্গে যে যদি আমি প্রপার অভিনয় যেন করি সেজন্য ওভার ফোনে সে আমি যেন লজ্জা না পাই, মানে ভিডিওতে যেন আমাকে দেখতে শাই মনে না হয়, যেন ওপেনলি আমি অভিনয়টা, ওখানে অভিনয়ের কিছু ব্যাপার ছিল। তো এই জিনিসগুলো আসলে মানে কী বলবো, এটা রেয়ার আমি বলবো। এবং এইটার জন্য ওর কাছে আমি খুব থ্যাঙ্কফুল যে আমার না যখন আমি কাজ করি তখন মনোযোগ দিয়ে কাজটা করতে পারি, আমার কোনো পিছু টান বা আমার ভয় বা আমার কোনো শঙ্কা এগুলো থাকে না, যার জন্য হয়তো বা আমার কাজগুলো মানুষ পছন্দ সেজন্যই করে। এটা আসলে ভাইয়া মানে আন্ডারস্ট্যান্ডিং পার্টনার পাওয়া ইটস এ ব্লেসিং, এটা ব্লেসিংস অবশ্যই আমার জন্য। এবং এই জন্য আমি সবসময় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি যে আমাকে বুঝতেছে বা আমার কাজে আমাকে সাপোর্ট করছে, এর চাইতে বড় পাওনার কি হতে পারে? এটাই তো চায় না সবাই, এটাই তো চায়। এটা হচ্ছে পুরোপুরি ওর একটা কাজ, এই কাজটা দিয়ে ও কিন্তু পুরোপুরি চলছে, আমরা চলছি। আর সবচেয়ে বড় কথা, ও আজকে এসেছে, ওর যে পরিচয় পরিচিতি, ও যে গান গাইছে, ওকে সবাই ভালোবাসছে, তার তো একটা প্রভাব পড়বেই, তাদের ফেসে পড়বে, তাদের ভালোবাসায় পড়বে। তো তারা যদি সেই ভাবটা প্রকাশ করতে না পারে প্রপারলি, বা আমি সেটা, আমার কাছেও তো সেটা ভালো লাগছে। এই যে যখন কেউ এসে, আমি সাব্বির ভাইয়ের সাথে ছবি তুলবো, তো এসে যখন বলে আমাকে একটা ছবি তুলে দেন প্লিজ প্লিজ, আরেকদিন আমরা দুজন একসাথে ছিলাম, তো বলছে প্লিজ আমরা একটু ছবি তুলবো, আপনি একটু সরেন আপনি একটু জানে না, মানে উনি জানে না, মনে করছে যে সেও হয়তো বা ছবি তুলতে আসছে, আপনি একটু সরেন আমি একটু ছবি তুলবো। তো আমার কাছে এই বিষয়গুলো এই বিষয়গুলো আমার কাছে সত্যি এত ভালো লাগে যে এটাও তো একটা মানে একটা আর্টিস্ট কিন্তু অনেক কষ্ট করে এই জায়গাটায় আসে, তার অনেক কষ্ট করতে হয়, এই দিনগুলো সে দেখছে। আমি কোনোভাবেই তো মানে ওই জায়গাটাতে তো মানে নিজেকে নিয়ে যাই যে আমি হলে কি করতাম। তো অ্যাকচুয়ালি যার কারণে কোনো নেগেটিভিটি আসে না। যে গানটার কথা বললাম ও মেয়ে, গানের কাহিনীটা বলি।
গানটা এটা 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 আমি এটা অনেকের কাছেই হয়তো অবাক করার মতো একটা কাহিনী। আমি গ্লোরিয়া জিন্সে মানে একটা কফি শপে গিয়ে কফি খাচ্ছিলাম আমার ফ্রেন্ডদের সঙ্গে, হঠাৎ করে ওখানে আমি কিন্তু গান লিখতে পারি না খুব একটা, আমি গান সুর করি, রেগুলার সুরের মিউজিক কম্পোজিশনে কাজ করছি। তো পরে ঠিক টেবিলের উল্টো পাশে একটা মেয়েকে দেখে খুব ভালো লাগছে আমার সামহাও। তো মেয়েটা কে আমি চিনি না, তো অনেকক্ষণ দেখার পর দুইটা লাইন আমার মাথায় আসছে গানের। তো আমি যখন গাড়ি নিয়ে ব্যাক করতেছি তো ওই দুইটা লাইন গুনগুন করতে করতে সুর হয়ে গেছে, মানে 4টা লাইনের একটা সুর। তা আমি বাসায় আসলাম, এখন এই সুরটা তো মানে যারা সুর করে বা গান লিখে তাদের দেখবা এটা এক ধরনের অস্থিরতা তৈরি হয় যখন কিছু আসে মানে। তো গানটা আমি টিউন করলাম, টিউন করার পর খাতায় লিখলাম, তাড়াতাড়ি লিখে আমার প্রতিটা গানের প্রথম শ্রোতা হইল সে, এবং তার অ্যাপ্রুভাল পাওয়ার পরে আমি গানটাতে আগাই, না হলে ওখানে স্টপ হয়ে যায় যদি বলে যে না খুব এটা ভালো হয়নি। তো আমি প্রথম 4 লাইন যখন শুনালাম গিটার দিয়ে, তো বলে আরে গানটা তো সুন্দর, কার লেখা? তাই বললাম যে আমারই লেখা। তো বলে যে সুর? আমি বললাম যে এটা আমারই সুর। বলে কখন করলাম? শোনাইলাম। আমি বললাম যে এই মাত্র করলাম বলেই তো তোমাকে শোনালাম। তো বলে কোথায় করলাম? আমি বললাম কাহিনীটা বলবো? বলে হ্যাঁ বলো। তো বলে যে একটা মেয়েকে দেখে এরকম করে খুব ভালো লেগে গেছে, তো মেয়েটাকে দেখে গানটা লিখে ফেলছি, এখন এই হলো গান সুর। এই গানটা একেবারে এই নভেম্বরে রিলিজ হয়েছে। গাই নাকি দুলেন? হ্যাঁ প্লিজ। ও মে তুমি আমায় ভাবে দেখো না, পাগলামি বাড়ে মনে, বুঝেও কেন বোঝো না, ছুঁয়ে যায় এ হৃদয় তোমার মিষ্টি প্রেমের মায়া, হতে দাও ভুল তোমার আমার, পরোয়ানে নিষেধ বাধায়। ও মে তুমি আমায় ভাবে দেখো না, পাগলামি বাড়ে মনে, বুঝেও কেন বোঝো না, ছুঁয়ে যায় এ হৃদয় তোমার মিষ্টি প্রেমের মায়া, হতে দাও ভুল তোমার আমার, পরোয়ানে নিষেধ বাধায়। কাছাকাছি এসে সাজিয়ে নেব প্রেমের আকাশ, চাঁদ সূর্য মেঘ স্যাটেলাইট থেকে জানিয়ে দেব তোমার আমার মনের আবেগ, দুজনেতে সাজিয়ে নেব প্রেমের আকাশ, চাঁদ সূর্য মেঘ স্যাটেলাইট থেকে জানিয়ে দেব তোমার আমার মনের আবেগ। চমৎকার চমৎকার। কিন্তু আপনারা দুজন কি কখনো নিজেরা গান টুংটাং করে গাওয়া হয় না? ও একেবারেই পারে না গান গাইতে। কিন্তু এটা কি আপনার কখনো মনে হয় যে ও আমাকে একদিন একটা কিন্তু মানে ভালো ভালো কমপ্লিমেন্ট দিয়েছিল, সেটা হচ্ছে প্লিজ গান গায়ো না, আমি যে গাইতে পারি এটা ভুলে যাব। এটা ভাই আপনি এটা এত এত কঠিন একটা কথা আপনি কি কথা তো কি করব এখন, মানে ওরা সব ভালো লাগে কিন্তু যখন গান গায় তখন আমার ভালো লাগে না। মাঝে মধ্যে যখন গুনগুন করে আমি দৌড় দিয়ে আসি, কি কান্না করতেছো নাকি তুমি? কিন্তু কিন্তু ভাইয়া আপনার কি এরকম মনে হয় না যে আরে ইনসাল্ট, এটা তো মানে ইনসাল্ট দেখছো কেন? মানে আমি তোমার প্রতি কেয়ারিং, মানে অনেক কেয়ার করি তোমার ব্যাপারে। তুমি পাশের ঘরে গুনগুন করলে আমি দৌড় দিয়ে আসি যে কি কোনো সমস্যা হলো, কান্নাকাটি করতেছিস নাকি? খুব বাজে, খুব বাজে। কিন্তু এটা তো ভাইয়া ঠিক হলো না। মানে আপনি অ্যাপ্রিশিয়েট করবেন, আপনি আরো গ্রুম করবেন, আপনি বলবেন কিভাবে আরো খারাপ গাও, আরো বেশি খারাপ গাও, সবাইকে 12টা বাজিয়ে দাও, কোরের 12টা বাজিয়ে দাও, তাই বলবো না। আচ্ছা আপনার কি এরকম মনে হয়েছিল যে আপনার পার্টনার যদি একটু আপনার সাথে গান গেতে পারতো তাহলে আপনার ভালো লাগতো? কখনো এরকম মনে হয়েছে? না না, একদম মনে হয়নি। একাই সেরা বাসা, একাই। তাই যদি মনে হতো তাহলে তো আমাদের শিল্পী জগতেরই কাউকে বিয়ে করে ফেলতাম। না, আপনার মনে হয়েছে যে আমি গান গাবো, আমার গান শুনবে, এমন কাউকে আমার লাগবে। আমার কথা ছিল মানে গান টান অ্যাপার্ট ফ্রম দিস, আমাকে বুঝতে হবে আমাকে আমার সঙ্গে সময় কাটাবে এরকম মানুষ দরকার। এখন তাকে পাওয়ার জন্য আমার অধীর আগ্রহে বসে থাকতে হবে, তাহলে তো ঝামেলা।
এখন ভাবি আপনাকে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকে। না এখন আমারও বসে থাকতো, এখন তার তো নতুন বিজনেস শুরু করছে, নতুন নাম হয়েছে তার, এখন তার নিউ বিজনেস শি ইজ এখন ওই কালেকশন। বিজনেসের জন্য কি ভাবি মানে এরকম হয় যে ভাবি আপনাকে সময় কম দিচ্ছে আগের চেয়ে, এরকম হয়েছে? একেবারেই সময় দিচ্ছে না এখন, মানে আমাকে না, আমার বাচ্চা কাচ্চাকেও দিচ্ছে না, কারণ সে পাচ্ছে না আসলে, কারণ তার নতুন যেই 12টা শোরুম, বছর দিছি, এবার একটু নিজেকে দিব। তার নতুন শোরুম উদ্বোধন করলো এই ফেব্রুয়ারি 27 তারিখ, ফেব্রুয়ারি 27 তারিখ মগবাজারে রাজ্জাক প্লাজাতে শিজ কালেকশন, মানে সব মেয়েদেরই। তো মেয়েদের ওই যে ডিজাইন, এটা যেটা পরে আছে সেটাও তার নিজের ডিজাইন করা শাড়ি, নিজে ডিজাইন করা। তো আপনি তো ভাইয়ার গান শুনে মুগ্ধ হয়ে কাইন্ড অফ গান শুনেই প্রেমে পড়েছিলেন, কিন্তু এই যে তারপর কাছে আসলেন, কাছে আসার পরে কি মনে হয়েছে, যেমন আমরা দূর থেকে যখন একটা মানুষকে দেখি তখন একরকম লাগে, কাছে আসার পরে দেখি যে মানুষটা অন্যরকম? না, আমার ক্ষেত্রে মানে পুরোপুরি ভিন্নতা ছিল। মানে আমার কাছে প্রথমে তো ফ্যানরা যেমন ভালোবাসে, খুব আবেগী থাকে, তো আমি আবেগী ছিলাম। তারপর যখন একটু ভালোবেসে ফেলেছি, তো তখন একটু সিরিয়াস হয়ে গেলাম যে তাহলে একটু সিরিয়াসভাবে চিন্তা করি। তো সিরিয়াস হওয়ার পরে আমরা আমাদের ফ্যামিলিতে জানানো হয়, তো বিয়ে হয়ে যায়। তো প্রথমে যেটা ছিল আসলে ওটা কিছুই ছিল না, যেটা হয়েছে সেটা বিয়ের পর আমি ওকে যেটা জানলাম যে এটা পুরোপুরি অদ্ভুত। মানে একটা মানুষের একটা মানে ধারণা থাকে একটা পুরুষ মানুষ সম্পর্কে। তো আমি যত ওর সাথে থাকছি, মিশছি, আমি ততই অবাক হচ্ছি যে আলহামদুলিল্লাহ, মানে একটা মেয়ে শান্তিতে থাকবে এমন একটা মানুষ যে কিনা সবচেয়ে বেশি তাকে প্রায়োরিটি দিবে আর তাকে বুঝার একটা জায়গা, আর বাকি অনেক কিছু এগুলো ডিপেন্ডস করে, আর ওগুলো আসলে কোনো ব্যাপারই না, কিন্তু বোঝাটা সেটা হচ্ছে সবচেয়ে বড়। আর হচ্ছে রেসপেক্ট, একটা মেয়ে কিন্তু রেসপেক্টের জায়গাটা খুব হাইলি ডিমান্ড করে। সেই জায়গাটায় যদি সে তৃপ্তি পায়, তাহলে মনে হয় না সে পৃথিবীর আর অন্য কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয়। তাহলে ভাইয়া আপনার কাছে জানতে চাই, এই যে সুখী হওয়ার বা এই যে সুখী দাম্পত্য জীবনের মানে মূল মন্ত্র কি? চুপ থাকা। ছেলেরা দুষ্টামি বললাম, সরি। বিষয়টা হচ্ছে মানে একজনের প্রতি একজনের সম্মান, এটা তো ভাইস ভার্সা প্রসেস। মানে আমি তোমাকে যেটা দিব সেটাই কিন্তু তুমি আমাকে ব্যাক করবা, এটাই নিয়ম। তো আমি যদি তোমাকে প্রপারলি সম্মানিত করতে না পারি, তুমিও কিন্তু আমাকে সময় মতো অসম্মান করে দেবা, এটাই সিস্টেম দুনিয়ার। তো এটা প্রথমত। দ্বিতীয়ত হলো, ধরো বিয়ে করার পর তো যেটা হয় সেটা হলো যে তুমি এখন তুমি বিয়ে করার পর 50% তোমার কাট অফ করে দিতে হবে, দেন বাকি 50% তারটা তোমার সাথে অ্যাড করে নিতে হবে, এই তখন 100 কম্প্রোমাইজ করা। তো এই জিনিসটা তো থাকতেই হবে। যখন আমি বাসায় ঢুকি তখন আমি সাব্বির জামান হয়ে ঢুকি না, তখন আমি আমার সেই সাব্বির জামানের পোশাকটা বাইরে দরজার কাছে রেখে বাসায় ঢুকি আমি ইদার বাবা হয়ে বা ওর হাজব্যান্ড হয়ে। কিন্তু এই যে ধরেন ভালোবাসার এসএমএস গুলো বাসায় পৌঁছেছো, কিংবা ধরেন আই লাভ ইউ, এই টাইপের এসএমএস গুলো যখন কনভার্ট হয়ে যায় ডিম আনো, মাছ নিয়ে আসো, আদা শেষ, তুমি জানো, জিজ্ঞেস করো ওকে বলছি কিনা এগুলো। আমি যে আগে তোমার টুম করে মেসেজ আসলে আমি দেখতাম কি আসছে, আর এখন মেসেজ আসলে বাসায় খাবা, খাইলে জানাইও কিন্তু। আচ্ছা, মানে তাও মানে আচ্ছা, হঠাৎ করে দেখলাম একটা 4-5 লাইনের একটা এসএমএস, কি ভাবলাম কি লিখলো এত, দেখলাম যে আলু, ডিম, পেঁয়াজ, কি লিখছো এটা তুমি? ও যে না, দিয়ে রাখলাম মনে থাকার জন্য। তারপরে আবার ওষুধ, এইটা সেইটা, এই সিরাপ, ওই সিরাপ, এই নাজাল ড্রপ, এই যে কি রে ভাই, কি তুমি এখন ইনবক্স খুললেই দেখবো কি পাঠায় আমাকে, দেখো। এটাই বলছি যে এই যে ভালোবাসার সুইট টেক্সট গুলা যে কনভার্সন, মানে এটা কেমন লাগে? ওই সুইট টেক্সট গুলা খাদ্যে কনভার্ট হয়ে গেছে, খাদ্য আর মেডিসিন। মধুর করে ডাকো জান বলে আমি জুড়াবো প্রাণ মাথা রেখে তোমার কোলে। মধুর করে ডাকো জান বলে আমি জুড়াবো প্রাণ মাথা রেখে তোমার